গ্রেপ্তারের 7 দিনের মাথায় জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট ইডির। চার্জশিটে জীবনকৃষ্ণর 12 সম্পত্তির উল্লেখ। এসএসসির নিয়োগে 1.5 কোটির দুর্নীতি জীবনকৃষ্ণর। একাধিক সাক্ষীর বয়ান উল্লেখ করে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ব্যাংকশাল কোর্টে চার্জশিট পেশ ইডির। কাছেই গরুমারা, যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা, বিদ্যুতের টাওয়ারে ঝুঁকি নিয়ে রাত পাহারা। কখনো দল বেঁধে কখনো দলছুট হয়ে ডুয়ার্স জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক, এখানকার খুনিয়া রেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ। হাতির হানায় পদে পদে বিপদ, যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা। চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার, সেখানে থাকার জায়গা তৈরি করা হয়েছে। পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। এই পদ্ধতি বিপজ্জনক, ঝুঁকিও রয়েছে। এটা টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু প্রশাসনকে দেখা উচিত। বৃষ্টি হচ্ছে, তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়, বৃষ্টি দেখতে হবে। এটা খুব সম্ভবত মনে হয় 400 রেঞ্জের পাঞ্জুরা দিয়ে এজেন্সির মধ্যে পড়ছে, মানে দেখে নিবে ব্যাপারটা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে বিপর্যয়ের সময় জলের তোড়ে জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার। আর গত 13 দিনে 10টি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা। সফল অপারেশন রাইনো। সম্প্রতি বিপর্যয় নেমে আসে উত্তরবঙ্গে। ভুটানের জলে ভেসে যায় ডুয়ার্স, জলে ভাসে জলদাপাড়া জাতীয় উদ্যানও। জলদাপাড়া জঙ্গলে সব থেকে বেশি গন্ডার থাকে তোরসা নদীর তীরে। বিপর্যয়ের দিনে তোরসার জলে ভেসে যায় বেশ কয়েকটি গন্ডার। কিছু গন্ডার তো ভেসে কোচবিহারে চলে যায়। এই গন্ডারদের ঘরে ফেরাতে জলদাপাড়া থেকে শুরু হয় অপারেশন রাইনো। গত 13 দিনে 10টি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা। এর মধ্যে 5 গন্ডারকে জঙ্গলে ফেরানো হয়েছে। বাকি 5 গন্ডারকে আরো কিছুদিনের মধ্যেই জঙ্গলে ফেরানো হবে। লাস্ট 5 অক্টোবর আলিপুরদুয়ারে তোরসার মধ্যে অনেক ফ্লাডিং ছিল। ফ্লাডের মধ্যে অনেক রাইনো বাইরে চলে গেল। অপারেশন রাইনো ইজ ভেরি সাকসেসফুল। 10টা রাইনোকে আমরা রেস্কিউ করতে পেরেছি। বনকর্মীরা যথেষ্ট তৎপরতার মাধ্যমে তারা সেই গন্ডারটিকে আবার জলদাপাড়া অভয়ারণ্যে ফিরিয়ে দিয়েছেন। তাদের এই প্রচেষ্টাকে আমরা পরিবেশপ্রেমীরা কুর্নিশ জানাই। মোট 10টি গন্ডার এ পর্যন্ত উদ্ধার হলো। নিউজ 18 বাংলা। যুদ্ধবিরতির মধ্যে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের হামলা, 8 জনের মৃত্যু, আর তার মধ্যে 3 জন ক্রিকেটার। প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগান ক্রিকেট বোর্ড। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। বিশ্বাস ভেঙে পড়শি দেশের রক্ত ছড়ানোই বোধহয় পাকিস্তানের এজেন্ডা। 48 ঘন্টা যুদ্ধবিরতি, তার মধ্যেই আফগান ভূমে রক্ত ছড়ালো ইসলামাবাদের যুদ্ধ বিমান। প্রায় সপ্তাহ 2 ধরে 2 পড়শি দেশে সংঘর্ষ। আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা ফেলা হয়, তার জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা সীমান্তে হামলা চালায় তালিবান বাহিনী। রাতভর পাক সেনার সঙ্গে সংঘর্ষ চলে, তারপর দফায় দফায় সংঘর্ষ। আফগানিস্তানের কান্দাহারে পাক যুদ্ধ বিমান হানায় 50 জন সাধারণ নাগরিক নিহত হন। এরপরই 2 দেশ 48 ঘন্টা সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সময়সীমা পেরোনোর আগেই পাকিস্তানের হামলা, তাতে 8 জনের মৃত্যু। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের এই পাক হামলায় নিহত 8 জনের মধ্যে 3 জন ক্রিকেটার, সিফগাতুল্লাহ, হারুন আর কবির আঘা। এই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পাকতিকার রাজধানীর সারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুনে ফেরার পথে তাদের নিশানা করা হয়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এটা দেশের ক্রীড়া জগতের চরম ক্ষতি।
ঘটনার প্রতিবাদ জানিয়ে নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। নভেম্বরেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। আফগানিস্তানের টি-20 ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রশিদ লিখেছেন, এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে। এর আগে পেহেলগাঁও হামলার প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেললেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। কাপ জিতেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। আফগানিস্তানের উপর পাকিস্তানের এই হামলা এবং তালিবানদের সিদ্ধান্ত ভারত কিভাবে দেখছে? পাকিস্তানের সঙ্গে তালিবানদের অনেক জায়গায় সংঘাত আছে, সেটাকে ব্যবহার করা যেতে পারে। ভারত সরকার বিবৃতি দিয়ে বলেছে যে আমরা তালিবানদের বা আফগানিস্তানের সার্বভৌমত্ব বিশ্বাস করি, তাদের অখণ্ডতা আমরা মেনে নিয়েছি। খাইবার পাখতুনখোয়া যে আফগানিস্তানের অংশ হতে পারে সেটাও কিন্তু ভারত পরোক্ষভাবে সমর্থন করছে, এরকম ধরা যেতেই পারে। আমরা আফগানিস্তানকে যতটা পারা যায় হিউম্যানিটেরিয়ান কজে আমরা সাপোর্ট করতে পারি। আমাদের সঙ্গে তো কোনো ডিরেক্ট বর্ডার নেই, মিলিটারি সাহায্য হতে পারে, যেভাবে আমরা বাংলাদেশকে সমর্থন করেছিলাম। এখানেও আমাদের সমর্থন করতে প্রিন্সিপালের দিক থেকে কোনো বাধা নেই। আফগানিস্তানের তালিবান সরকারকে প্রথমে কোনো দেশই সিরিয়াসলি নেয়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল হয়েছে। তালিবানদের সঙ্গে যুদ্ধে জড়ানো যে খুব একটা সহজ সিদ্ধান্ত নয়, তা সব দেশই বুঝতে পেরেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানদের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে কোন অঙ্কে? আফগানদের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলাতে পারবে তো ইসলামাবাদ? তাহলে কি পাকিস্তানকে মদদ দিচ্ছে অন্য কোনো দেশ? চীন আগেই জানিয়ে দিয়েছে তারা পাক আফগান সীমান্তে শান্তির পক্ষে। আমেরিকা, ট্রাম্পের দাবি খুব সহজেই এ যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন। পাকিস্তানের একটা ইদানিংকালে তাদের মনে হতেই পারে যে ট্রাম্প সঙ্গে একটা সম্পর্ক তারা গড়েছে। ট্রাম্প আসিম মুনিরকে যেভাবে ডাকছেন, যেভাবে নওয়াজ শরীফকে যেভাবে কাছে ডাকছেন, তাতে ওদের একটা ভাবনা হতেই পারে যে পাকিস্তানকে পরোক্ষভাবে সমর্থন করবে বা কিছু। খুব একটা সুবিধে হবে না, আমেরিকা তো সেভাবে পয়সা ঢালবে না, বা লড়াইটা পাকিস্তানকেই করতে হবে। এবং পাকিস্তান যদি আফগানিস্তানের সঙ্গে লড়াই করে তাহলে কিন্তু অন্য অনেকগুলো ফ্রন্টিয়ার কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা। পিওকেও কিন্তু সেখানকার লোক, সেখানে সৈন্য আছে সোলা ছড়াতে হবে, বালুচিস্তান থেকে সৈন্য সরাতে হবে। তার ফলে কিন্তু সেই সব জায়গায় যারা কিন্তু স্বাধীনতার জন্য লড়ছে তারা কিন্তু যথেষ্টই তাদের স্বাধীনতা সংগ্রাম বা তাদের লড়াইটাকে তারা আরো কি করে প্রাণবন্ত করা যায় সেই চেষ্টা করবে। নিউজ 18 বাংলা। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি। রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন? ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা। স্বশাসিত সংস্থা জিটিএ অধিকারে হস্তক্ষেপ বলেই তোপ। মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। পাহাড়, দার্জিলিং, এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ। আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত, পর্যটকরা যাচ্ছেন, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, পাহাড় আবার হাসছে। তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাতে যাচ্ছে? যেগুলো কেন্দ্রের করার কথা, বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা, আবাসের টাকা দেওয়ার কথা, প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা, বকেয়া দেওয়ার কথা, সেগুলো